তৃণমূল দলটাই হচ্ছে দুরভিসন্ধিতে ভর্তি। তো পুষ্পা কি বলবো, এরা এমনিতেই কিছু ছিল না। আমরা বেশ কিছু লোকজন ভেবেছি অনেক কিছু ছিল, এরা মিডিয়ার হাইপে বা অন্যান্য জিনিসের জন্য অনেক মানুষ এদের বা প্রশাসন এদের যেটুকু সম্মান দেওয়া উচিত ছিল তার থেকে অনেক বেশি সম্মান দিয়েছে বলে এদের এত হাইপ উঠেছিল। এটা বাস্তবে কিছু নেই। আমি ঢাল তলোয়ালি নিধিরাম সর্দার ছিলাম, আমার কাছে কিছুই ছিল না। তো পুরো প্রশাসন, মুখ্যমন্ত্রী রাজ্যের আমার এগেনস্টে ছিল, এতবার আমাকে এত কিছু করেছে। আমি তো বসে আছি ইয়েভাবে, আমার তো কিছু, আর আমি তো একা ছিলাম, নিরস্ত্র ছিলাম, তো কী হয়েছে? আপনি ইউপিতে দেখুন, একদম সিস্টেম সেইভাবে করে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে পুলিশের দিকে, এখন যারা গণ্ডগোল করতো সম্পত্তি ক্রোক হয়ে যাওয়ার পরে গোলাপ ফুল নিয়ে পুলিশকে অভ্যর্থনা জানাতে আসছে। আমাদের এখানেও চালু হবে, 3টে মাস অপেক্ষা করুন, গোলাপ ফুল নিয়ে মালা টালা পড়াতে আসবে। নোটিশে কিছুই হয়নি এখনও, ভাইপোর কপালে এখনও অনেক দুঃখ আছে। পশ্চিমবঙ্গ থেকে ভাইপো শব্দটাই উঠে যাবে। আর কেউ ভাইপো বললে এবারে কেউ কাউকে মারতে আসবে, বলবে কেন আমাকে ভাইপো বললি। ফিডিং বোতলের যারা ফিট করে, তাদের মতো ম্যাচিউরিটি নিয়ে যে রাজনৈতিক নেতা বড় হয়েছে, সে এর থেকে কিছু বলতে পারে। সে যদি ম্যাচিওর হতো এইভাবে রাজনীতিতে আসতো না। রাজনীতিতে একটা সংগ্রামের মাধ্যমে আসতে হয়, যে সেটা আসে না সে কোনোদিন রাজনীতিতে বড় জায়গায় যেতে পারে না। ওনার ক্ষেত্রেও এটা ঘটেছে। ভবানীপুরের যদি সবথেকে কম জনপ্রিয় কোনো যদি রাজনৈতিক নেতা থাকেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সব নদী সাগরে মেশে, সব দুর্নীতি গিয়ে মমতা ব্যানার্জিতে মিশবে, অভিষেক ব্যানার্জিতে মিশবে। গান্ধারীও ভিতরে যাবে, দুর্যোধন দুঃশাসনও ভিতরে যাবে। আমার মনে হয় না মমতা ব্যানার্জি তার জীবদ্দশায় জেল থেকে বেরোতে পারবেন। দাদা, সবার আগে তো অনেক অনেক শুভেচ্ছা যে নতুন কার্যালয় উদ্বোধন হলো। নতুনভাবে এই সোনারপুর উত্তর বিধানসভায় কি কাজ হবে, কি কর্মসূচি রয়েছে? আমি সবার আগে জোর দিয়েছি দুটো জিনিসের ওপরে, যদি একটা জিনিস করে উঠতে পারেনি সেটা হচ্ছে এই যে ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক করে। আমরা চেয়েছিলাম বেশ কিছু দুর্নীতির আমরা ফাইল ওপেন করার ছিল, যেহেতু এখন প্রত্যেক দিন আমাদের লোকাল পুলিশ এই সমস্যায় জর্জরিত রয়েছে। তো এই ব্যাপারটা যতটা আমরা চেয়েছিলাম ওইটা হয়নি। সত্যি কথাই, আমরা সামনে বর্ষা আছে, খুব অর্থের সংস্থান খুবই সীমিত। এটা নিয়েও আমরা একটা প্রপোজাল দিয়েছি তাৎক্ষণিক কী করা যায়, কারণ বর্ষা হলে সমস্যা হতে পারে। আর সবথেকে বেশি জোর দিয়েছি কর্মসংস্থানের ওপরে। আমি অলরেডি 6-7টা প্রজেক্ট নিয়ে কথাবার্তা বলেছি। যত তাড়াতাড়ি সম্ভব আমার ইচ্ছে আছে অন্তত 1-2 মাসের মধ্যে 150-200 লোককে যাতে কর্মের সংস্থানের ব্যবস্থা করা যায়। দাদা, এবার একটু ফলতা প্রসঙ্গে আসি। পুষ্পা ঝুঁকে গা নেহি, সেই পুষ্পাই ঝুঁকে গেলেন, এবং এক কথায় দেখা গেল যে একদম ভোটের দুদিন আগেই ওয়াক ওভার। এই গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, আমি দীর্ঘদিন ধরে মিডিয়াকে বিভিন্ন যখন আমাদের শো হয়েছে তাতে বলে এসেছি যে পুলিশ না থাকলে, পুলিশের সাহায্য নিয়ে, প্রশাসনের সাহায্য নিয়ে এবং স্থানীয় মস্তানদের নিয়ে এরা এত বড় বেড়েছে। এরা রাস্তার অচল আদুলির মতো, এদের ফুটো মস্তানদের থেকে এদের খারাপ অবস্থা। এদের কিছুই ছিল না। এরকমভাবে যে কোনো লোককে আপনি ক্রিয়েট করে দিন, সেও এরকম মস্তানি করতে পারবে। কিচ্ছু নেই, এদের অস্তিত্ব নেই। হয় এরা দেখবেন আর নেই, ভানুয়াতুর পরে নতুন দ্বীপের আবার সন্ধান পাবেন কিছুদিন পরে, আর না হলে এরা বাকি জীবন জেলে থাকবে। এরা কেউ, আর এটাও হতে পারে যে এদের নিজেদের মধ্যে মারপিট করে দুর্ঘটনা ঘটাতে পারে। তবে কি এটার পিছনে তৃণমূলের কোনো দুরভিসন্ধি থাকতে পারে বলে মনে করেন? তৃণমূল দলটাই হচ্ছে দুরভিসন্ধিতে ভর্তি। তো পুষ্পা কি বলবো, এরা এমনিতেই কিছু ছিল না। আমরা বেশ কিছু লোকজন ভেবেছি অনেক কিছু ছিল, এরা মিডিয়ার হাইপে বা অন্যান্য জিনিসের জন্য অনেক মানুষ এদের বা প্রশাসন এদের যেটুকু সম্মান দেওয়া উচিত ছিল তার থেকে অনেক বেশি সম্মান দিয়েছে বলে এদের এত হাইপ উঠেছিল। এটা বাস্তবে কিছু নেই। আমি ঢাল তলোয়ালি নিধিরাম সর্দার ছিলাম, আমার কাছে কিছুই ছিল না। তো পুরো প্রশাসন, মুখ্যমন্ত্রী রাজ্যের আমার এগেনস্টে ছিল, এতবার আমাকে এত কিছু করেছে। আমি তো বসে আছি ইয়েভাবে, আমার তো কিছু, আর আমি তো একা ছিলাম, নিরস্ত্র ছিলাম, তো কী হয়েছে? স্যার, আপনি প্রাক্তন আইপিএস, তো সেক্ষেত্রে দেখতে গেলে পুনরায় পুলিশের যা ভূমিকা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সাফ জানিয়েছেন পুলিশকে আর পাথর মারা যাবে না। কাশ্মীরে পুলিশকে পাথর মারা বন্ধ হয়েছে, এখানেও মারতে হবে। এরকম যদি কেউ কখনো হয়, পুলিশের গায়ে যদি একটা আঁচড়ও লাগে, পুলিশ মন্ত্রী হিসাবে আমি যত দূর যাওয়ার যাব। বিষয়টাকে কিভাবে দেখছেন? আইন হয়ে গেছে। আপনি ইউপিতে দেখুন,
একদম মানে সিস্টেম সেইভাবে করে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে মানে পুলিশের দিকে এখন যারা গণ্ডগোল করতো সম্পত্তি ক্রোক হয়ে যাওয়ার পরে গোলাপ ফুল নিয়ে পুলিশকে অভ্যর্থনা জানাতে আসছে। আমাদের এখানেও চালু হবে, 3টে মাস অপেক্ষা করুন, গোলাপ ফুল নিয়ে মালা টালা পরাতে আসবে, এটা চালু হবে, চিন্তা করবেন না। ভয়মুক্ত হয়ে কাজ করতে পারবে পুলিশ এবং প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই বার্তাকে কতটা পজিটিভলি নিচ্ছে? একজন প্রাক্তন পুলিশ কর্তা হিসাবে আমার খুবই ভালো লাগছে। আমার চাকরি জীবনে যেটা হয়নি, আমার ভালো লাগছে আমার জুনিয়রদের জন্য, যারা একজন দক্ষ মুখ্যমন্ত্রীর আন্ডারে কাজ করতে পারবে এবং ভয়মুক্ত হয়ে কাজ করতে পারবে, আইনের শাসন লাগু করতে পারবে। আর পাশাপাশি দেখা যাচ্ছে দময়ন্তী সেনের মতন এমন একজন পুলিশ অফিসারকে, দক্ষ পুলিশ অফিসারকে পুনরায় লাইমলাইটে ফিরিয়ে আনা হলো, এই বিষয়টাকে কিভাবে দেখছে? যোগ্য লোকেরা আমাদের সরকারে দায়িত্ব পাবে সমাজের জঞ্জাল পরিষ্কার করার জন্য এবং দুর্নীতিমুক্ত নারী সুরক্ষার জন্য। দময়ন্তী সেন এবং আমাদের জয়রামন সাহেবের মতো এই দুজন অফিসার যে দায়িত্ব পেয়েছেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অত্যন্ত সাধুবাদ দিই। অতি অবশ্যই সমাজ দুর্নীতি মুক্ত হবে এবং নারী তার অধিকার ফিরে পাবে, সুরক্ষা, নারী সুরক্ষা বজায় থাকবে। ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে সেটা তো বলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেরকমই দেখা গেল যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে একের পর এক ধরপাকড় এবং একের পর এক বোল্ড সিদ্ধান্ত নিতে শুরু করলেন শুভেন্দু অধিকারী এবং সরাসরি এবারে যে সমস্ত সম্পত্তি অবৈধভাবে রয়েছে ভাইপো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তার বিরুদ্ধেও কড়াভাবে যে নোটিশ জারি হলো, এই ব্যাপারটাকে কিভাবে দেখতে চান দাদা? নোটিশে কিছুই হয়নি এখনও, ভাইপোর কপালে এখনও অনেক দুঃখ আছে। মানে পশ্চিমবঙ্গ থেকে ভাইপো শব্দটাই উঠে যাবে, আর কেউ মানে ভাইপো বললে এবারে কেউ কাউকে মারতে আসবে, বলবে কেন আমাকে ভাইপো বললি। মানে ভাইপো বলে পশ্চিমবঙ্গে অভিধানে আর কোনো শব্দ থাকবে না, এটুকু বলতে পারি। তাহলে কি আগামী দিনে শান্তিনিকেতনে বুলডোজার চলবে? বুলডোজার দেখুন, ওর যা করেছে আইন ফাইন কিছু জানে বলে আমি জানি না। শান্তিনিকেতন কেন, মানে পুরো পশ্চিমবঙ্গে অনেক জায়গায় বুলডোজার চালাতে হবে। আর ভাইপোর আরও অনেক প্রপার্টি আছে, গঙ্গার ধারে চলে যান, সাউথে একটু বজবজ এলাকায় আপনি, বা ওদিকে হুগলিতে নদীর ধারে চলে যান, অনেক প্রপার্টি আছে। ওখানে হাঁটলে কানাঘুষো পাতলেই জেনে যাবেন। আর 2 নম্বর কথা, কিছু কিছু জমি ফাঁকাই আছে, সেগুলো বুলডোজার চালাতে হবে, বাকিগুলো সরকার চালিয়ে আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী যেটা এরপরে করবেন, এটা এই যে ফান্ড জেনারেট হবে ওটা দিয়ে জনগণের কাজে লাগাবেন। তবে সেক্ষেত্রে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি আমার মনোবল ভেঙে দিতে চাইলেও আমি কোনো রকমই দমে যাব না। এখনও মানে কি বলবো, ওই ফিডিং বোতলের যারা করে ফিড করে, তাদের মতো ম্যাচিউরিটি নিয়ে যে রাজনৈতিক নেতা বড় হয়েছে, সে এর থেকে কিছু বলতে পারে। সে যদি ম্যাচিওর হতো এইভাবে রাজনীতিতে আসতো না। রাজনীতিতে একটা সংগ্রামের মাধ্যমে আসতে হয়, যে সেটা আসে না সে কোনোদিন রাজনীতিতে বড় জায়গায় যেতে পারে না। ওনার ক্ষেত্রেও এটা ঘটেছে। এবং অভিষেক ব্যানার্জি বলে বললাম তো, ভাইপো বলে পশ্চিমবঙ্গের অভিধানে আর কিছু থাকবে না। আবার দেখা যাচ্ছে যে মেয়র ফিরহাদ হাকিম তিনি এই বিষয়ে কিছুই জানেন না যে নোটিশ জারি হয়েছে। এটা তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার, নিজেদের মধ্যে মারপিট করছে। আর কে কতটা এখন বিজেপিকে তথ্য দিতে পারবে বা বিজেপিকে দেখাবে হেল্প করছে, সেই প্রতিযোগিতা চলছে। আমরা দেখতে পাচ্ছি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোহারার যে ছবি, সেটা কার্যত স্পষ্ট। 28টি বুথে 50 বা তার কম ভোট, রিপোর্ট এমনটাই আনা হয়েছে কমিশনের পক্ষ থেকে। এটাকে কিভাবে দেখ? হওয়ার কথা ছিল, উনি ভবানীপুরে অত্যন্ত আনপপুলার, তো এটা তো আগেই সবাই জানতো। যেভাবে ভবানীপুরকে মানে দুর্গ বানিয়ে রেখে দিয়েছিল, আর যেভাবে ওনার ইমেজ ভবানীপুরে, ওই 3টে ওয়ার্ড ছাড়া যদি ভোট হতো, ওই 3টে ওয়ার্ডকে বাদ দিয়ে দিত, উনি মনে হয় 70-80 হাজার ভোটে হারতো। ঠিক আছে, তো ওই 3টে ওয়ার্ড ছিল বলে উনি এই জায়গায় পৌঁছেছেন। মানে ভবানীপুরের যদি সবথেকে কম জনপ্রিয় কোনো যদি রাজনৈতিক নেতা থাকেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তো স্বাভাবিক ব্যাপার। শেষ প্রশ্ন থাকছে, আরজিকর মামলায় যেভাবে একের পর এক 3 আইপিএসকে সাসপেন্ড করা হলো, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিনই হয় তৃণমূল নেতা বা তৃণমূল ঘনিষ্ঠ কেউ তারা গ্রেফতার হচ্ছেন। সুজিত বাসু থেকে শুরু করে প্রাক্তন যে এমএলএ ছিলেন অদিতি মুন্সি তার স্বামী পর্যন্ত, যদিও তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার কি এই যে এই আস্তে আস্তে এই বিষয়টা কালীঘাট পর্যন্ত চলে যাবে? একটা কথাই বলতে পারি, দেখুন, সব নদী সাগরে মেশে, সব দুর্নীতি গিয়ে মমতা ব্যানার্জিতে মিশবে, অভিষেক ব্যানার্জিতে মিশবে। মানে ব্যানার্জি পরিবার ছাড়া কিছুই হয়নি। আর ব্যানার্জি পরিবারের সবথেকে বড় মানে
যিনি গান্ধারী ছিলেন তিনি চোখে পট্টি মেলে ওই ধৃতরাষ্ট্রকে দিয়ে, দুর্যোধন আর দুঃশাসনকে দিয়ে সমস্ত অত্যাচার করিয়েছিলেন। মানে গান্ধারীও ভিতরে যাবে, দুর্যোধন দুঃশাসনও ভিতরে যাবে। শুধু কবে যাবে হয়তো দিন 10-15 আগে পরে যাবে। একটা কথাই বলতে পারি যে তৃণমূলে যে যা দুর্নীতি করেছে সব কিছুই মমতা ব্যানার্জি জানতো, অভিষেক ব্যানার্জি মাধ্যম ছিল। তো মমতা ব্যানার্জির দোষটা আরও বেশি, যিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং এতগুলো মন্ত্রী দায়িত্বে ছিলেন। আমার মনে হয় না মমতা ব্যানার্জি তার জীবদ্দশায় জেল থেকে বেরোতে পারবেন।